নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার। এবারে 2024 এবং 25 সালের তোমাদের এবিটিএ টেস্ট পেপারের বাংলা ভার্সানে টোটাল 12টা পেজ রয়েছে, মডেল পেজ রয়েছে। আমরা তারই প্রথম নম্বর পেজ এসি 27 নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নিই এই পেজে আমরা কি কি এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন পাচ্ছি। প্রথমে এমসিকিউ রয়েছে এই পেজে 21টা প্রশ্ন। দেখে নাও এসি 27। এখানে কি প্রশ্ন প্রথমে রয়েছে? প্রথমেই রয়েছে ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভৌমজল রূপে সঞ্চিত থাকলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় জুভেনাইল ওয়াটার বা উৎসন্দ জল। তারপরে দেখো রয়েছে তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পাহাড় পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে কি বলা হয়? দেখো তটভূমির দিকে উপকূলের দিকের অংশ, তার মানে কি সমুদ্রের একেবারে পেছনের অংশ, উপকূলের দিকের অংশ, এটাকে বলা হয় পশ্চাৎ তটভূমির অংশ। আর সমুদ্রের মুখী সামনের অংশকে বলা হচ্ছে সম্মুখ তটভূমির অংশ। আচ্ছা, এর পরের প্রশ্নতে দেখে নেব চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে তখন তাকে কি বলা হবে? দেখো তির্যকভাবে বৃদ্ধি পেলে তাকে বলা হবে হেলিকটাইট, কিন্তু ওপর থেকে নিচের দিকে বলা হবে, নিচের দিকে যখন বর্ধিত হবে তখন তাকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট, আর নিচ থেকে উপরের দিকে বর্ধিত হলে তাকে বলা হবে স্ট্যালাকমাইট। এটা তোমরা খেয়াল রাখবে। তারপরের প্রশ্ন দেখে নাও স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তককে। স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়েছে, তাই জন্য কি বলবো? উইলিয়াম মরিস ডেভিস। এখানে তোমাদের অপশানে এতে রয়েছে WM ডেভিস, উইলিয়াম মরিস ডেভিস, এটাই উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তাকে কি বলা হয়? এটা সবসময় মনে রাখবে কেন্দ্রমুখী। কেন না? এই প্লায়া হচ্ছে নিচু অঞ্চল, নিচু জলাশয়। এখানে কি হয়? নিচু জলাশয় হওয়ায় চারিপাশের পাহাড় বা মনোরম এরিয়া থেকে যে জলরাশিগুলো বা ছোট ছোট নদীগুলো আছে সেই অঞ্চলে এসে কি হয়? মিলিত হয়। তাই একটা কেন্দ্রের দিকে এসে মিলিত হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী জল নির্গমন প্রণালী। তাই এটাকে যদি বলা হতো পাহাড়ের ওপরে তখন হয়ে যেত কি? কেন্দ্রবিমুখ। একটা পাহাড় থেকে চারিপাশ থেকে জলগুলো কি হয়? বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, সেই জন্য বলা হচ্ছে কেন্দ্রবিমুখ পাহাড়ি অঞ্চলে। এরপরে দেখে নাও মলিসল। মলিসলের উদাহরণ কি হয়ে যাবে? না চার্নোজেম মৃত্তিকা। দেখো চার্নোজেম মৃত্তিকার হতে হিউমাসের পরিমাণটা কিছুটা বেশি থাকায় এখানেও কিন্তু উর্বর চার্নোজেম মৃত্তিকার বর্ণ কিছুটা কালো। তারপরে দেখো এখানে আরও যে অপশান রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা অক্সিসল। কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, কৃষ্ণ মৃত্তিকা কি না অ্যান্ডিসল। তারপরে রয়েছে কি না সিরোজেম মৃত্তিকা, এটা মরু মৃত্তিকা। তাহলে মলিসল সবসময় মনে রাখবে কি না চার্নোজেম মৃত্তিকা। তারপরে দেখো গ্রথন ত্রিভুজ। গ্রথন ত্রিভুজটির আকৃতি কেমন? আমরা দেখেছি যে 3টা বাহুই সমান থাকে, তাই এখানে কি না অপশান অনুযায়ী সমবাহু হয়ে যাবে। তারপরে জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে? সর্বাধিক গুরুত্বপূর্ণ এখানে যে অপশানগুলো আছে দেখো মৃত্তিকা, জলবায়ু নিয়ন্ত্রণে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, উদ্ভিদ এটাও গুরুত্বপূর্ণ, বায়োম এটাও গুরুত্বপূর্ণ, ভূমিরূপও গুরুত্বপূর্ণ। তবে এখানের মধ্যে আমরা জলবায়ুটাকে নির্ধারণ করব কি না স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুটা নির্ণয় করব। তারপরে ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত। দেখো ক্যারিবিয়ান সাগর বলা হয়েছে, তাই জন্য আমরা হ্যারিকেন করব। তাহলে এটা চীনে থাকলে কি করতাম? না টাইফুন। জাপানে হলে তাইফু। তারপরে অস্ট্রেলিয়াতে হলে উইলি করতাম। ফিলিপাইন্সে হলে ব্যাগুই করতাম। তারপরে দেখে নাও পাথুরে ও শিলাময় অঞ্চলে যে উদ্ভিদ জন্মায়, পাথুরের অঞ্চলে বা শিলাময় অঞ্চলে যে জন্মায় সেটাকে বলা হচ্ছে লিথোফাইট। একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে কি না বিটা বৈচিত্র্য। একটি ভৌগোলিক অঞ্চলের মধ্যে থেকে পাশের ভৌগোলিক অঞ্চলের মধ্যে যে জীবগোষ্ঠীর বৈচিত্র্যতা সেটাকে হয়ে যাবে কি না বিটা বৈচিত্র্য। এরপরের প্রশ্ন অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ। অভিকর্ষজ বলের সাথে যুক্ত মানে অভিকর্ষের দিকে কি ঢাল বেয়ে, ভূমির ঢাল বেয়ে কি নেমে আসবে বিভিন্ন পদার্থ, তাহলে হয়ে যেতে পারে কি না ধস হতে পারে, হিমানি সম্প্রপাত হতে পারে। এখানে কি অপশানটা আছে দেখে নিই, সুনামি রয়েছে, বন্যা রয়েছে, ভূমিকম্প রয়েছে, ধস রয়েছে। তাহলে ভূমিধস রয়েছে। এর মধ্যে কোনটাতে অভিকর্ষের মাধ্যমে উপর থেকে নিচে পদার্থগুলো নেমে আসে? ভূমিধস, সেজন্য এটাকে বলা হচ্ছে ভূমিধস উত্তর হয়ে যাবে। ভারতের বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল, আমরা এটা সবাই জানি যে বাগিচা ফসল, ভারতের প্রধান বাগিচা ফসল চা। তারপরে ভারতের কফি গবেষণাগার কেন্দ্রটি কোথায় রয়েছে? ভারতের কফি গবেষণাগার কেন্দ্রটি রয়েছে কর্ণাটকের চিকমাগালুরে রয়েছে। এর পরের প্রশ্ন দেখে নাও ভারতের প্রথম কার্পাস বস্ত্র শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে ওঠে? দেখো ভারতের প্রথম কার্পাস বস্ত্র শিল্প গড়ে ওঠে ঘুষুরিতে। এখানে একটা ছাত্রছাত্রীদের কাছে গুলিয়ে যায় যে কার্পাস রয়েছে, কার্পাস হয়ে যাবে ঘুষুরি, আর একটা পাট শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে সেটা হয়ে যাবে কিনা রিসরা। কাগজের কল শ্রীরামপুর।
এইরকম কিন্তু এগুলোকে তোমরা গোলাবে না, একটুখানি ঠিক করে মনে রাখবে এগুলো। আর এগুলোর মধ্যে একটা প্রশ্ন বারবারই আসে। সেবাক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের, সেবাক্ষেত্র মানে কি? তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। সেই তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদেরকে কি বলা হয়? তাহলে দেখো, প্রথমেরটা রেড, দ্বিতীয়টা কি? ব্লু কালার ওয়ার্কার, আর তৃতীয় মানে সেবাক্ষেত্র সেটা হচ্ছে পিঙ্ক কালার ওয়ার্কার বা গোলাপি পোশাকের কর্মী বলা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব গ্যাস, জল, খনিজ তেল, মানে এগুলো সব তরল পদার্থ ও গ্যাসীয় পদার্থ, এগুলো পরিবহনের উল্লেখযোগ্য পথ, এটা হয়ে যাবে কি না? পাইপলাইন। এখানে দেখো তোমাদের রয়েছে নলপথ বলে দেওয়া রয়েছে। পানামা খাল কাকে যুক্ত রয়েছে? দেখো, পানামা খাল, পানামা দেশটা তোমরা জানো যে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা এই দুটো মহাদেশের মধ্যবর্তী জায়গায়, আর এর মাঝে দেখো একদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর আর একদিকে প্রশান্ত মহাসাগর। তাহলে এই দুটো অপশান কোথায় আছে দেখে নেবো। দেখো, সিটে রয়েছে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর। এর পরের অপশানে চলে যাব, পরের প্রশ্নতে চলে যাব, জনসংখ্যার বিবর্তনের সাথে যুক্ত নয় এমন একটি কারণটি হলো, মানে একটা উপাদান, যে অপশানগুলো দেওয়া রয়েছে যেটা জনসংখ্যার বিবর্তনের সাথে, বিবর্তন তত্ত্বের সাথে যুক্ত নয়, এটা বলা হয়েছে জনসংখ্যার বিবর্তন। আচ্ছা, জনসংখ্যার বিবর্তন মডেল যদি বলা যায়, সেই মডেল অনুযায়ী কিন্তু প্রজনন হ্যাঁ, মরণশীলতা হ্যাঁ, বয়সলিঙ্গ অনুপাত এবং অভিবাসন এই দুটোর মধ্যে হতে পারে, তবে কিন্তু জনসংখ্যার পরিবর্তনের সাথে যুক্ত, আচ্ছা পরিবর্তনের সাথে যুক্ত নয় বলা হয়েছে, এখানে হয়ে যাবে কি? বয়সলিঙ্গ অনুপাত। পরিবর্তন, অভিবাসন কিন্তু পরিবর্তন করে, কিন্তু এটা মডেল বলা হলে, জনবিবর্তন তত্ত্ব বলা হলে তখন কিন্তু এটা হতো না, কারণ অভিবাসনটা জনবিবর্তন মডেলে আলোচনা হয়নি। কিন্তু এখানে বলা হয়েছে জনসংখ্যার পরিবর্তনের সাথে যুক্ত নয়, তাই এটা হয়ে যাবে কি না? বয়সলিঙ্গ অনুপাত। এটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্নটাতে দেখে নেব যে 3 দিক থেকে আসা রাস্তা। দেখো, 3 দিক থেকে আর আসা রাস্তাগুলো এসে যখন যুক্ত হবে তার আকৃতি কেমন হবে? এল হলে দুদিক থেকে, আই হলে একটাই রাস্তা, টি হলে দুটো রাস্তা, আর 3 দিক থেকে দেখো ওয়াই এর আকৃতিটা কেমন? 3টা বাহুর মতো রয়েছে, তাই ওটা ওয়াই উত্তর হয়ে যাবে। একদম সহজ, একটু মাথা খাটালেই উত্তর পাওয়া যাবে। অর্থনৈতিক উন্নয়নের জনক আর্থার লুইস হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে আমরা এসএকিউ এর প্রশ্ন দেখে নেব। দেখো, এসএকিউ এর প্রশ্নগুলো এমনই প্রশ্ন পড়বে তোমাদের, যেটা 2 লাইন 3 লাইনে তোমাদেরকে লিখতে হবে এবং তার জন্য তোমাদের নির্দিষ্ট খাতাতে জায়গাও করা থাকবে। দেখো, এখানে তোমাদের করতে হবে কি? 14টা প্রশ্ন, কিন্তু প্রায় প্রশ্নেতেই তোমাদের অথবা থাকবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দেখো, আরোহণ কাকে বলে? দেখো, কোনো ভূমিরূপ যখন কি হবে? বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সঞ্চয়ের মাধ্যমে তার উচ্চতা বৃদ্ধি পাবে, তখন তাকে বলা হবে আরোহণ। একটু তোমরা খাতাটা লক্ষ্য করো। দেখো, এখানে যেটা রয়েছে না, যে বহির্জাত প্রক্রিয়ায় কোনো ভূমিরূপ সঞ্চয় কার্যের মাধ্যমে তার উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। দেখো, প্রাথমিক ভূমিরূপটা দেখো কালো কালারের কালিতে আমি টেনেছি। এখানে দেখো দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে না, ওই ভূমিরূপটার কোথাও ক্ষয় হচ্ছে, কোথাও সঞ্চয় হচ্ছে। দেখো, ওপরের এই অংশটাতে যেটা, এটা প্রাথমিক অবস্থা ছিল, এটা ক্ষয় পেয়ে দেখো নিচের দিকে নেমে গিয়েছে। আর ঠিক তার নিচুর ভূমিরূপটা লক্ষ্য করো, যেটা এইটা স্বাভাবিক অবস্থা ছিল, আর পরবর্তী সঞ্চয়ের ফলে এখানে কি হয়েছে? উচ্চতাটা বেড়ে গিয়েছে, এই অবস্থাতে চলে এসছে। তাহলে এখানে হয়ে গেল কি না? আরোহণ। আর এই জায়গাটা প্রাথমিক অবস্থা ছিল, এটা হয়ে গেছে এই জায়গায়, সেজন্য এখানে হয়ে গেল কি না? অবরোহণ। আর এই ক্ষয় সঞ্চয়ের মাধ্যমে যখন এই ভূমিরূপটাই প্রায় সমতল একটা স্থিতিশীল অবস্থায় চলে আসবে, তখন তাকে বলা হবে আবার পর্যায়ন। ঠিক আছে, চলো তার পরের প্রশ্নতে আমরা চলে যাব। পরের প্রশ্ন রয়েছে ড্রিপস্টোন কি? এই ড্রিপস্টোনটাই কাস্ট ভূমিরূপ থেকে প্রশ্ন, এটা পড়েছে শর্ট প্রশ্নতে। দেখে নাও, নামকরণ প্রথমে দেওয়া আছে উইলিয়াম মরিস ডেভিস ড্রিপস্টোন নামকরণ করেন। সংজ্ঞাতে কি বলা হয়েছে না, গুহার ছাদ থেকে জলের সাথে দ্রবীভূত চুনাপাথরের ফোঁটা ফোঁটা রূপে যখন যে ফোঁটা ফোঁটা রূপে পড়ে যে ভূমিরূপ গঠন করে তাকেই বলা হচ্ছে কি না? ড্রিপস্টোন। তাহলে গুহার ছাদ থেকে যে কোন চুনময় পদার্থগুলো যখন ফোঁটা ফোঁটা আকারে পড়ে সঞ্চিত ভূমিরূপ গঠন করবে, তখন তাকে বলা হচ্ছে ড্রিপস্টোন। তাহলে ড্রিপস্টোনের মধ্যে সবই পড়ে যাচ্ছে, যেমন স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হেলিকটাইট, স্তম্ভ, এগুলো সব কিন্তু ড্রিপস্টোনের মধ্যে থাকা ভূমিরূপ। এর পরের প্রশ্ন দেখো, দ্য ওল্ড ম্যান অফ হয় এটি কোন প্রকার ভূমিরূপের উদাহরণ? এটা কিন্তু স্ট্যাকের উদাহরণ। তোমরা পড়েছো না যে স্বাভাবিক খিলান, স্ট্যাক, স্ট্যাম্প এগুলো পড়েছিলে? সেই স্ট্যাকের উদাহরণ কিন্তু দ্য ওল্ড ম্যান অফ হয় একটা স্ট্যাকের উদাহরণ। তারপরে দেখো রয়েছে পেনি প্লেন। পেনি প্ল্যান খুবই সহজ। এখানে কি এটা স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে যে বৈচিত্র্যহীন সমতল ভূমির সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পেনি প্ল্যান। তবে কিন্তু এই পেনি প্ল্যানের মধ্যে যে ছোট ছোট অনুচ্চ টিলা দেখতে পাওয়া যায়, বৈচিত্র্যহীন ভূমিরূপের মধ্যে যে বৈচিত্র্যপূর্ণ ছোট ছোট টিলা দেখতে পাওয়া যায়, সেই টিলাকে আবার বলা হবে মোনারণক। তাই তোমরা এই পেজে রয়েছে পেনি প্ল্যান, আবার তোমরা কোথাও দেখতে পাবে কি না মোনারণক কি। তাহলে এই মোনারণক পেনি প্ল্যান সৃষ্টির পরে কি হবে? স্বাভাবিক ক্ষয়চক্রের
অনুচ্চ টিলা গঠন হবে, সেই টিলাগুলোকে বলা হবে মনোনয়নক। একটু খেয়াল রাখবে এটা। তারপরে পূর্ববর্তী নদী কাকে বলে? এখানে দেখো, ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব নদী প্রবাহপথ বজায় রাখে তাদের দিকেই বলা হয় পূর্ববর্তী নদী। যেমন সিন্ধু, শতদ্রু, এগুলো হয়ে যাবে কি পূর্ববর্তী নদী। এর পরের প্রশ্ন দেখে নেব যে জলনির্গমন প্রণালী বলতে কি বোঝায়। দেখো, জলনির্গমন প্রণালী বলতে কি বোঝায় না, মূল নদীর সাথে উপনদী, শাখা নদী এগুলো সব যুক্ত থেকে যে জ্যামিতিক রূপ গঠন করবে তাকেই বলা হবে জলনির্গমন প্রণালী। দেখো এখানে রয়েছে যেমন বৃক্ষরূপী, বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়, বৃক্ষরূপী, জাপসিরূপী, সমান্তরাল, আয়তকার, আয়তকার, এই ধরনের দাবাচ্ছক, এগুলো দাবাচ্ছক নয়, সরি ভুল বললাম ওটা, যেমন আকসিরূপী, বিনুনিরূপী, এইরকম ভূমিরূপের বিভিন্ন রকম জলনির্গমন প্রণালী। আচ্ছা, এর পরে দেখে নাও মৃত্তিকা পরিলেখ কাকে বলে। মৃত্তিকা পরিলেখ, দেখো এখানে কি রয়েছে না, মৃত্তিকার বিভিন্ন স্তর সমৃদ্ধ উলম্ব প্রস্তচ্ছেদকে বলা হয় মৃত্তিকা পরিলেখ। এখানে কি হবে, এই পরিলেখের মধ্যে বিভিন্ন স্তর, ধরে নাও ও স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর, ডি স্তর বা আর স্তর, এইগুলো সব কিন্তু থাকবে। এর পরের প্রশ্ন দেখো, গ্লেইজেশন কাকে বলে। দেখো গ্লেইজেশন কি জিনিসটা, যেখানে দুর্বল জল নিকাশি ব্যবস্থা রয়েছে বা জলাভূমি রয়েছে, সেখানে অক্সিজেনের যোগান কম রয়েছে, সেই অক্সিজেনের যোগান কম থাকার জন্য সেখানে জীবাণু ঘটিত কাজ বিশেষ হয় না, তাই জৈব পদার্থের জারণ প্রক্রিয়ার বদলে সেখানে বিজারণ প্রক্রিয়া কাজ করে, ফলে জৈব অম্লের সৃষ্টি হয় এবং আণুবীক্ষণিক জীবাণু এই অবস্থায় Fe3 কে Fe2-তে পরিণত করে, আর এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে গ্লেইজেশন। তোমরা এর সাথে সাথে লিখবে এই প্রক্রিয়ায় যে মৃত্তিকা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোমরফিক মৃত্তিকা। এটাই আবার এমসিকিউতে প্রশ্ন থাকে, পিট মৃত্তিকা, বগ মৃত্তিকা কি ধরনের, কোন মৃত্তিকার গঠনের কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়, সেটা হয়ে যাবে কিন্তু গ্লেইজেশন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখবো, দেখে নাও পরিচলন বৃষ্টিপাত কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায় বা বেশি ঘটে, সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। তার পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিওস্ট্রপিক বায়ু বা জিওট্রপিক বায়ু কাকে বলে। দেখে নাও, ঘর্ষণজনিত বাধাহীন ঊর্ধ্ব বায়ুস্তরে বায়ুর চাপীয় ঢাল এবং কোরিওলিস বলের পরস্পরমুখী প্রভাবে সমচাপ রেখার সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হয় কি জিওট্রপিক বায়ু। যেমন উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি জেট বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ুর উদাহরণ। আচ্ছা, এর পরে দেখে নাও একটি খরা প্রতিরোধকারী ও একটি খরা সহ্যকারী উদ্ভিদের নাম। দেখো, ফণিমনসা, ঘৃতকুমারী, এইগুলো সব হয়ে যাবে কি একটি খরা প্রতিরোধী উদ্ভিদ, ফণিমনসা, ঘৃতকুমারী। আবার খরা সহ্যকারী উদ্ভিদের নাম কি হয়ে যাবে, বাবলা, আকন্দ, এগুলো হয়ে যাবে কি খরা সহ্যকারী উদ্ভিদ। তার পরের প্রশ্ন দেখে নেব যে হটস্পট কি বা উষ্মা অঞ্চল, জীববৈচিত্র্যের উষ্মা অঞ্চল, যেখানে কি উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির সংখ্যা খুব বেশি এবং বিপন্ন প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনাও অধিক, তাকে জীববৈচিত্র্যের উষ্মাক্ষেত্র বা হটস্পট অঞ্চল রয়েছে। যেমন ভারতে এইরকম 4টা হটস্পট অঞ্চল রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালা তার মধ্যে একটা অন্যতম, পূর্ব হিমালয়, সুন্দাল্যান্ড, এইগুলো কিন্তু সবই কি না হটস্পট অঞ্চল। এর পরের প্রশ্ন, মেঘ ভাঙা বৃষ্টি কি। দেখে নাও, মেঘ ভাঙা বৃষ্টি প্রধানত কি কিউমুলোনিম্বাস মেঘ দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ অল্প সময়ের মধ্যে প্রবল বর্ষণকেই বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি। প্রধানত এটা পার্বত্য অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। যেমন কি মেঘ ভাঙা বৃষ্টিতে 2010 সালে লাদাখে 255 জনের মৃত্যু ঘটেছিল, মানে এত পরিমাণে বৃষ্টিপাতের ফলে সেখানে এত মানুষের মৃত্যু হয়, 255 জনের। এই মেঘ ভাঙা বৃষ্টির পার্বত্য অঞ্চলে আবার কি করে, হরপাবানের সৃষ্টি করে। তার পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের সয়াবিন উৎপাদনকারী 2টি প্রধান রাজ্যের নাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। মধ্যপ্রদেশ প্রথম স্থান, মহারাষ্ট্র দ্বিতীয় স্থান, তারপরেই কিন্তু রাজস্থান। তারপরে ব্যাপক কৃষি কাকে বলে। এই ব্যাপক কৃষি প্রধানত দেখতে পাওয়া যায় নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের দেশগুলোতে, যেখানে জমির উপর জনসংখ্যার চাপটা কি হয়, কম হয়। যে কৃষি ব্যবস্থায় কম কায়িক শ্রম এবং বেশি যন্ত্রপাতি ব্যবহারের সাহায্যে তুলনামূলকভাবে একই সঙ্গে বিশাল পরিমাণ জমি চাষ করা হয় তাকে ব্যাপক কৃষি বলা হয়। এই ব্যাপক কৃষিতে কিন্তু হেক্টর প্রতি উৎপাদনের পরিমাণ কম হয়, মাথাপিছু উৎপাদনের পরিমাণ বেশি হয় এবং ব্যাপক কৃষির প্রধান ফসল হয়ে যাবে কি গম।
এর পরের প্রশ্ন, ব্রাজিলের দুটি রবার শিল্প কেন্দ্রের নাম। দেখে নাও, এখানে লিখে দেওয়া রয়েছে বেলেম, মানাউস। এগুলো কি না ব্রাজিলের দুটি রবার শিল্প উৎপাদন কেন্দ্রের নাম। তার পরের প্রশ্ন দেখব, চাহিদা শঙ্কু কি? দেখো, চাহিদা শঙ্কু এটা লস কিন্তু এই চাহিদা শঙ্কুর ধারণা দিয়েছেন অগাস্ট লস। লস কি বলেছেন? লস সর্বোচ্চ চাহিদা কেন্দ্র থেকে সর্বনিম্ন চাহিদা কেন্দ্র পর্যন্ত একটি চাহিদা রেখা অঙ্কন করেছেন এবং এই দুই স্থানের মধ্যবর্তী দূরত্বের সাহায্যে লস কি দেখিয়েছেন? একটা বৃত্ত অঙ্কন করেছেন এবং বৃত্তটা কি ওপরের অংশ শঙ্কুর আকারভাবেই তিনি দেখিয়েছেন। একেই বলা হয় কিনা লসের চাহিদা শঙ্কু। তোমরা ছবিটা এভাবে একটা আঁকার চেষ্টা করবে। দেখো, এই দিকটা মূল্য দেখানো হয়েছে আর এই দিকটাকে পরিমাণ দেখানো হয়েছে। এটা চাহিদা শঙ্কুর ছবি। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে বলা হয়। পারদর্শিতা পরামর্শদাতা বলতে কি বোঝো? দেখো, পরামর্শদাতা যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো কাজে পারদর্শী বা দক্ষ হয়ে সেই বিষয়ে অন্যকে সুযুক্তির সঙ্গে পরামর্শ দিয়ে সঠিক পথে পরিচালিত করেন, তাদেরকেই বলা হয় পরামর্শদাতা। এই পরামর্শদাতা, নীতি নির্ধারক, এরা কিন্তু সবাই পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকে। তার পরের প্রশ্ন, XIII পরিব্রাজন কাকে বলে? দেখো, কোনো মানুষজন যখন মানুষ কোনো স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে বলা হয় পরিব্রাজন। আমরা সাধারণত পরিব্রাজনের প্রকৃতি অনুযায়ী অন্তর্মুখী, বহির্মুখী এভাবে পরিব্রাজনকে দুটো ভাগে ভাগ করে থাকি। তাই এছাড়াও কিন্তু পরিব্রাজনের একাধিক বিভাগ রয়েছে। তোমরা 1 নম্বরের প্রশ্ন, তাই শুধু এখানে পরিব্রাজনটাই লিখতে পারো। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখে নেব, মেগাসিটি কাকে বলে? দেখো, যেসব শহরের জনসংখ্যা প্রধানত 50 লক্ষের বেশি তাকে বলা হয় কিনা মেগাসিটি। যেমন ভারতের কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এগুলো সব কিন্তু মেগাসিটি। আর ভারতের বৃহত্তম এরকম মেগাসিটির উদাহরণ হয়ে যাবে কি মুম্বাই। ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন রয়েছে ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা। কি রয়েছে না, বৃহদাকার বা পূর্ণাঙ্গ অঞ্চলের মধ্যে অবস্থিত সহযোগী অঞ্চল রূপে একটি মাত্র বৈশিষ্ট্য সম্পন্ন স্বল্প বিস্তৃত ভৌগোলিক স্থানকে ক্ষুদ্র অঞ্চল বা মাইক্রো রিজিয়ন বলা হয়। যেমন তোমরা উদাহরণ হিসাবে এখানে লিখবে হলদিয়া। হলদিয়া কি এখানে এক্সাম্পল হিসাবে হলদিয়া বলে লিখবে। এর পরের প্রশ্ন দেখে নেব যে ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, আচ্ছা, এখানে ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? এটা কর্ণাটকে অবস্থিত। আমরা জানি বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, যেটা কি কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটা কি না আমাদের AC 27 নম্বর পেজের যাবতীয় MCQ এবং SAQ। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বাকি মডেল পেপারগুলোর আলোচনার সুবিধার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।